বা আগের সরকারদেরকে দায়ী করতেছেন, কিন্তু আমরা যে কথাগুলি বলার সুযোগ পাচ্ছি বা আপনারা পাচ্ছেন, এটা একটা পজিটিভ দিক। এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু আমি বলছি যে একদিনে তৈরি হয়েছে বিষয়টা তা না। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই জিনিস ডিপার্টমেন্টগুলিতে লেনদেনগুলি হয় এইভাবে। আপনি শেষ পর্যন্ত আপনার নিজের শিক্ষক জীবন থেকে বললেন যে সেখানেও তো দুর্নীতি হচ্ছে, সেখানে তার শেখ হাসিনার বা আওয়ামী লীগের হাত নাই, সেখানে তো সবাই শিক্ষক এবং শিক্ষকরাই চাকরি খুঁজতেছে। ঘটনাগুলি ঘটছে, সরকার আপনার এগুলিকে অ্যাকনলেজ করতেছে না, বিষয়টা না। যতটুকু করার দরকার ততটুকুই করতেছে, যতটুকু করার দরকার না সেটা করতেছে না। কারণ আপনি আগে বলছেন যে এই সরকার যেহেতু অন্যদের কাছে দায়বদ্ধ না, এদের কাছে দায়বদ্ধ কিছুটা, সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়তো বা চলতেছে, আমি এটা বিশ্বাস করি। আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো জগলুল হায়দার ভাই অনেক কথাই বলছেন রাষ্ট্রের যে দুর্বল দিকগুলো। আমি আসলে ছাগল খান্ড নিয়ে অথবা 15 লক্ষ টাকা নিয়ে এক কথা বেশি বলতে চাই না। বাংলাদেশের এখন অসংখ্য মানুষ বা অসংখ্য মানে জনগণ আছে যাদের কাছে 15 কোটি 20 কোটি টাকা এখন কোনো টাকা না। এখন কিছু ছেলে মেয়ে বা কিছু পরিবারের লোকজন নিজেদেরকে এক্সপোজ করে, এক্সপোজে করতে গিয়ে হয়তো মানে টাকা না, আসলে এটা বলতে কি বুঝান? মানে এটা আসলে এটা বুঝাতে চাইতেছি গত মানে 2 দশকে বাংলাদেশের যে মানে আপনার ডেভেলপমেন্ট, সেটার মানে ক্ষেত্রে যদি আমি ডেভেলপমেন্টের আসি, জন্য আপনি টাকা না, বিজনেসের দুর্নীতির ক্ষেত্রে জন্য বলেন, টাকা। চাকরির ক্ষেত্রে বলেন, যে ডেভেলপের যেভাবে জন্য টাকা পারছে, না, দুর্নীতির জন্য টাকা। যে যেভাবে পারছে টাকাটাকে নিজের ঘরে তোলার চেষ্টা করতেছেন, কেউ নৈতিকভাবে কেউ অনৈতিকভাবে। এই ক্ষেত্রে সব মানুষ অন্যায় করে সেটা আমি মনে করি না। আমি যদি আপনাদেরকে একটু বলি, সেটা আমি আপনাদেরকে বলতে পারি। আমি ওনাদের থেকে হয়তো ওনাদের সমসাময়িক বা 2 বছর ছিলেন, আমার যারা বন্ধু বান্ধব বাংলাদেশে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অলমোস্ট সবাই রিটায়ার করেছেন। এবং সত্য কথা বলতে আমি যাদের সাথেই কথা বলি, মানে মানে 2-1 জন ছাড়া সবাই অতিরিক্ত সচিব, সচিব, এডিশনাল সেক্রেটারি এই লেভেলের থেকে। এবং আমি ওদের সাথে যখন কথা বলি তখন আমি দেখতে পাই যে অনেকেই আছেন যাদের একটা থাকার জায়গা এখনো নাই, তারা রেন্ট করে থাকেন। এবং আহ, এবং তাদের মানে ভালো দিক হলে এটা তাদের ছেলেমেয়েরা ভালো করছে, তারা এখন তাদের সাথেই থাকেন পারিবারিক ভাবে। 2-1 জন এক্সটেনশনে আছেন, 2-1 জনের কৃতকর্মের কারণে ওনারা আবার পরবর্তীতে এক্সটেনশন নিছেন বা ডিপুটেশনে আছেন, বাবা অন্য একটা চাকরি নিছেন অভিজ্ঞতার কারণে, ওইভাবে সংসার চালাচ্ছেন। আমি দেখতেছি যে মোস্ট মানে ছেলে পেলেই খুব সততার সাথে কাজ করেছেন। এখন যখনই আমি বেনজির সাহেবের কথা বা মতিউর রহমান সাহেবের কথা বা অন্যদের কথা শুনি, তখন আমার কাছে অবাক লাগে যে তাহলে ওরা কি করলো। কথা বলছেন, তার মানে কি এই সংখ্যাটা মতিউর রহমান ভাই এবং জগলুল ভাই খুবই নগণ্য, খুবই সামান্য, নাহলে দেশ চলতো না। আমি এটা বিশ্বাস করি। কারণ পৃথিবীর সব দেশেই আপনার এই তা আপনি কাকে দায়ী করবেন এর জন্য? কাকে দায়ী মতিউর করবেন? রহমানের মতো এবং আমাদের আজিজের মতো লোক সব দেশে আছে, কিন্তু সেই হুম। দেশগুলিতে এই বিষয়গুলি এটাকে কারা তৈরি করেছে? কাকে দায়ী করবেন আপনি? এতটা এক্সপোজার হয় না, কারণ এই দেশের রুল রেগুলেশনটা খুবই সিরিয়াস বিজনেস। কারণ আপনি যদি একজনকে কোনোভাবে ফসানোর চেষ্টা করেন, বি কেয়ারফুল, ইউ কুড বি ইন ট্রাবল। কারণ আপনার কাছে যদি প্রপারলি এক্সিবিট না থাকে, আপনার কাছে যদি কোনো রকমের মানে মিস ইনফরমেশন থাকে, দেন ইনস্টেড অফ হিম ইউ উইল বি ইন ট্রাবল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র, অনেকেই মনে করে যে গণতন্ত্র দুর্বল এবং বিভিন্ন রকম ভাবে বর্তমান সরকার বা আগের সরকারদেরকে দায়ী করতেছেন, কিন্তু আমরা যে কথাগুলি বলার সুযোগ পাচ্ছি বা আপনারা পাচ্ছেন, এটা একটা পজিটিভ দিক। এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু আমি বলছি যে একদিনে তৈরি হয়েছে বিষয়টা তা না। আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল, এবং সেই সময়ে যখন আমি 90-এর দশকে দেশ ছাড়ে, আপনারা জানেন আমি সামরিক শাসনের মধ্যে দেশ ছেড়েছি। আপনারা তো মতিউর রহমান ভাই একটা চাকরি পেয়েছেন, আমি 80 সালের থেকে 80-81 আমার ব্যাচ, আমার বাইরে হওয়ার কথা ছিল 84, সেই ছাত্র আমি বাইরে হলাম ইউনিভার্সিটি কি অলমোস্ট 88, দেন আই স্পেন্ড 4 ইয়ার্স মোর। বাইরে হওয়ার পরে দ্যার ইজ নাথিং টু আস্ক, কারণ কোথায় চাকরি, আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি। আমার খেয়াল আছে এই যে ডিপার্টমেন্টে আমরা আলোচনা করি সেখানেও করছি, এয়ারপোর্টে করছি, ব্যাংকে করছি, মানে যেখানেই করি হয়তো 5 জন বা 7 জন লোক নেবে, কিন্তু হাজার হাজার দরখাস্ত তখন করতে ছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু গেট বড় দ্য ল্যান্ড দ্য জব। তো সেই ক্ষেত্রে
আমার মনে হলো সেই দশকটা 80-র দশক এবং 90-র দশকের বাংলাদেশের অবস্থাটা খুবই খারাপ অবস্থা ছিল। তারপরে আসেন আপনি ৮৬ নির্বাচন, তারপরে ৯১ নির্বাচন এবং ২০০১। আমার মনে হইতেছিল গত ২০ বছরে বাংলাদেশের অর্থনীতিতে যে পোলারাইজেশন হয়েছে বা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানটা যেখানে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের টাকা পয়সা, চাকরি ব্যবস্থা, ইন্টারন্যাশনাল, ইট ওয়াজ এ ভেরি ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট। এখন ইয়েস, সেখানে দুর্নীতি হচ্ছে, সেখানে কিছু মানুষ, কতিপয় মানুষ মোরাল যে দুর্বলতা, সেগুলি যে শুধু পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, তারপরে আপনার বিভিন্ন যেগুলি মানে মতিনুর রহমান ভাই বললেন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই জিনিস ডিপার্টমেন্টগুলিতে লেনদেনগুলি হয় এইভাবে। আপনি শেষ পর্যন্ত আপনার নিজের শিক্ষক জীবন থেকে বললেন যে সেখানেও তো দুর্নীতি হচ্ছে, সেখানে তার শেখ হাসিনার বা আওয়ামী লীগের হাত নাই, সেখানে তো সবাই শিক্ষক এবং শিক্ষকরাই চাকরি খুঁজতেছেন। তো তাদের মধ্যে যদি এই ধরনের অনৈতিকতা এবং বিসিদের মধ্যে, প্রফেসরদের মধ্যে লেনদেন হইতে থাকে, এখন আপনি মতিউর রহমান বা আপনি এখানে আসছেন, আপনি অসৎ ছিলেন না, কিন্তু আপনি যদি কোনো অসৎ কাজ করতেন আপনারা এখানে আসতেন না। আমরা কিভাবে এইগুলি মানে জনে জনে খুঁজবো? আপনাকে চিন্তা করতে হবে যে রাজনৈতিক দুর্বলতা, আমি প্রথমেই বলছি, এটা আপনি কাকে দোষ চাপাচ্ছেন বা কাকে আপনি মাথায় পোষণ করে এই কথাগুলি বলতেছেন, সেটা আপনারা বলতেছেন না। শুধু আপনারা না, আমি টক শোতে সবার মধ্যে দেখি এভরিবডি থ্রো দ্য ডার্ট টু দ্য ওয়াল, সি দিস ফিক্স দ্যাট। এইভাবে তো চলবে না। আপনারা শিক্ষক মানুষ, আপনাদেরকে একটা মোরাল জায়গা থেকে বলতে হবে যে হাউ উই ক্যান মুভ ফরওয়ার্ড, হাউ উই ক্যান ডেভেলপ দ্য কান্ট্রি, হাউ উই ক্যান গেট আউট ফ্রম দিস সিচুয়েশন। এটা কিন্তু আপনারা বলেন না। আপনারা কাকে মাথায় রেখে এই কথাগুলি বলেন? কাকে বলবে আমি ফখরুল সেই চৌধুরী কথাটা মিলন বলছি। ভাই, কাকে বলবে? ওনারা বলতে চেষ্টা করেন, কাকে বলবে? মানে না যে না, যারা যদি সেই ১৫ কথাটা বছর ওনারা ক্ষমতায় বলতে আছে, চেষ্টা করেন, তাহলে কি ওনারা বলবে যে নিজেরাই কিভাবে আবার সেই বের হয়ে ঘরটা আসবে? করতে পারেন। কারণ ওনারা দোষ দিতে পারতেছেন না। ওনারা জানে যে দুর্বলতাটা কোথায় থেকে আসছে। শিক্ষক হিসাবে ওনারা যদি এটা এনালাইসিস করেন যে জি, ওনারা আমি এনালাইসিস বাংলাদেশের করে কাকে ২০০৮ নির্বাচন থেকে দায়িত্ব দিবে এই জিনিসগুলো বের হয়ে কোথায় আসা। থেকে এই দুর্বলতাগুলো আসলো, হাসিনা আপা আমাকে বলতে দেন। আমি ওনাদেরকে, ওনারা শিক্ষক মানুষ, ওনারা বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কথা বলছি। না, আপনি আমি তো আপনার বুঝেছি, ছাত্রদেরকে, ওনারা তো বুঝবেই। আমি একটু না বোঝার না, চেষ্টা মোরালিটি করতেছি। আপনারা আপনি যদি মোরালিটি না দিতে পারেন, একটা মানুষের মধ্যে নৈতিক যে অবক্ষয় ঘটছে সেটা যদি না দিতে পারেন, জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এখানে ঘরে ঘরে গিয়ে এটা পাহারা দেওয়া কতটা সম্ভব সেটা আপনাকে বুঝতে হবে। এবং সাথে সাথে যারা রাজনীতির প্রেক্ষাপটে গণতন্ত্রকে বারবার ভাবে দুর্বল করার চেষ্টা করে বা যারা ক্ষমতায় ছিল, জনগণের কাছে অল্টারনেট চয়েস ছিল না। বাংলাদেশটা কিন্তু এই যে ডেভেলপমেন্ট দেখেন, কোটি কোটি টাকা চুরি ডাকাতি হচ্ছে, সেটা এই সরকার আমলে হচ্ছে। কারণ অ্যাটলিস্ট অর্থনৈতিক যে পোলারাইজেশন, আজকে ৮,০০০ কোটি টাকা, ৮ লক্ষ কোটি টাকার বাজেট, এটার জন্য কাজ করতে হচ্ছে। এই বাজেটটাকে বিগ বানানোর জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বর্তমান যে যারা ক্ষমতা আছেন তাদের চেষ্টা প্রতিনিয়ত আছে। এখন যেখানে অনেকগুলি লেনদেন হবে, ওখানে ডেভেলপমেন্ট হবে, ফাঁকে ফাঁকে মতি রহমানদের মতো লোকের সৃষ্টি হবে। সেগুলি আমি বিশ্বাস করি যে যে টাকা চুরি হচ্ছে বা ডাকাতি হচ্ছে, সেই টাকাগুলি যদি অন্তত দেশের মধ্যে থাকে তাহলেও মন্দ না। কিন্তু ইতিমধ্যে চোর ডাকাতরা সমস্যা হলে সমস্ত টাকাগুলি বিদেশে পাচার করছে, তাতে দেশের অর্থনৈতিক কাঠামোটা খুব দুর্বল হয়ে পড়ছে। সেই ক্ষেত্রে আমরা আত্মসমালোচনা যে করি না সেটা ঠিক না। আমরা আত্মসমালোচনা করি এবং পাশাপাশি এই কথাও বলি যে এই চোরদেরকে ধরার জন্য আপনি সেটা দেখেন যে মতিউর রহমানও এটার বাইরে যেতে পারবে না, বেনজিরও যাইতে পারে নাই। আরো যারা যদি আপনারা অ্যাকনলেজ করেন, সমাজ যদি এভাবে জেগে উঠে, তাহলে কেউই এই বিষয়টা থেকে পার করতে পারবে না। আপনাকে এই বিষয়গুলির রাজনৈতিক সমাধান করতে হবে এবং রাজনীতি যারা করেন এই দলগুলি আমাদের ক্ষমতাসীনদের বাহিরে, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে চিন্তা করতে হবে উই শুড বি স্টেক হোল্ডার উইথ দ্য গভর্নমেন্ট, তাহলে কিন্তু এটা সমাধান হবে। এখন যারা এগুলি করতেছে তাদের জবাবদিহিতার জায়গাটা কম। কারণ আপনার ভাই, আমার ভাই যদি এটা করে, আমরা হয়তো ঘরের মধ্যে কথা বলতে পারবো, কিন্তু জনসমক্ষে আমার ভাইকে আমরা কিছু বলতে পারি না। সেই ক্ষেত্রে আজকে যে ঘটনাগুলি ঘটছে, সরকার আপনার এগুলিকে অ্যাকনলেজ করতেছে না, বিষয়টা না। যতটুকু করার দরকার ততটুকুই করতেছে, যতটুকু করার দরকার না সেটা করতেছে না। কারণ আপনি আগে বলছেন যে এই সরকার যেহেতু অন্যদের কাছে দায়বদ্ধ না, এদের কাছে দায়বদ্ধ কিছুটা, সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়তো বা চলতেছে, আমি এটা বিশ্বাস করি। যার কারণে এই লোকগুলি সুবিধাগুলি নিতেছে এবং এই সুবিধাগুলি নেওয়ার কারণে
দেশের আপামর জনসাধারণের ট্যাক্সের টাকায় এরা এদের চাকর, অথচ চাকররা এখন ধরেন সেই অপশাসনের কাজগুলি করতেছে। এটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, বর্তমান ক্ষমতাসীনের জন্য কোনোভাবেই ভালো না। আমি এটা মনে করি যে এগুলির বিচার অবশ্যই হবে বাংলার মাটিতে, এবং এরা কেউই মানে আপনার বর্তমান সরকারের বাইরে গিয়ে অবস্থান করতে পারবে না। এ গেলে এটা আমি মনে করি যে আমার কথা থেকে নিশ্চয় আপনারা দুজন শিক্ষক মানুষ, আপনারা বুঝতেছে আমি দোষাদোষিতে যাইতেছি না, আমি এটা রাজনৈতিক সমাধান চাইতেছি। বিশেষ করে আমার চিন্তাটা এখানে, এটা রাজনৈতিক সমাধান হলে এই অবক্ষয়গুলি অবশ্যই চলে যাবে এবং যাইতে বাধ্য। আর আপনি যেটা বলতেছেন দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। এটা নিয়ে আসলে 1971 সাল থেকে আমাদের কথা হচ্ছে, কথা বুঝছেন। আমি মনে করি সেটা বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কোনো সরকার, যে কেউ আমাদের যে পররাষ্ট্রনীতি, আমাদের সবার সাথে বন্ধুত্ব থাকা উচিত, কারোর সাথে আমাদের বৈরিতা না। কারণ বাংলাদেশ একটা ছোট্ট অর্থনীতির দেশ। বাংলাদেশ সামরিক দিক থেকে বলেন, জনবল থেকে বলেন, আমাদের জনবল অনেক, কিন্তু আমাদের সামরিক শক্তি এখনো ওই পর্যায়ে যায় নাই যে আমাদের কারোর সাথে একটা বিশাল আপনার যুদ্ধ অথবা একটা বৈরী ভাব নিয়ে আমরা টিকে থাকবো। সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, এটা আসলে বন্ধুত্বের সম্পর্ক, আমি এটা মনে করি। এবং 1971 সালে মানে পৃথিবীর ইতিহাসে যদি আপনি দেখেন, 9 মাসে বাংলাদেশ স্বাধীন হলো, এবং বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেটা ইন্ডিয়া যখন আমাদেরকে স্বীকৃতি দিল, 11 দিনের মাথায় বাংলাদেশ স্বাধীন হলো। এই যে সম্পর্কটা, এই যে 1 কোটি লোক ওখানে গিয়ে বসবাস করলো, আবার ফিরে আসলো, তাদের যে দান, তাদের যে সহযোগিতা, সেটা অবশ্যই আমরা অস্বীকার করতে পারি না। এক, দ্বিতীয় হলো ভারত হলো একটা বিশ্বের মানে মোটামুটি একটা বড় অর্থনৈতিক দেশ। তাদের সাথে পাল্লা দিয়ে, তাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে মনোমালিন্য করে আমাদের টিকে থাকাও কঠিন। তাছাড়া আমাদের যে আপনার বর্ডারটা আছে, সেটাও আমাদেরকে নিরাপদে রাখতে হবে, কারণ তারা শক্তিশালী দেশ। তার সাথে যদি আমরা ধরেন বিভিন্ন বিষয়ে মনোমালিন্য করি, তারা তো আমাদের বন্ধু। না আমাদের বন্ধু, বন্ধুত্বের মধ্যে কোনোভাবে আমাদের চিল ধরা উচিত না। কারণ আমাদের এখানে পানির বিষয় আছে, বর্ডারের বিষয় আছে, অর্থনৈতিক সম্পর্ক, বন্ধু শুধু ক্ষমতায় রাখা না রাখার বিষয়। এবং সেই দেশের সরকার আমাদের দেশের কোন সরকারের সাথে সম্পর্ক ভালো রাখবে বা খারাপ রাখবে, সেটা তো আমরা স্কেল করে বলতে পারছি না। শেষ করবেন ভাই, আমার তাদের বিষয়। তো আমি মনে করি ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতা আসবে, তাদের সাথে আমাদের সম্পর্কটা বৈরী ভাবনা নিয়ে পররাষ্ট্র নীতিতে যে জিনিসগুলো আমাদের কভার করা দরকার, সেগুলো আমরা করব, এবং আমাদের সাথে সেই সম্পর্কটাই থাকবে। অন্য দেশের সাথে যেভাবে আছে তাদের সাথেও থাকবে। এর মানে এই না যে আমাদের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে তাদের সাথে আমাদের বন্ধুত্ব রাখতে হবে। সেই বিষয়ে অবশ্যই আমরা মাথা নত করব না, এটা আমি বিশ্বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।